চলছে নতুন ঘটনা, তবুও দিন শেষে এই একটাই ঠিকানা। কাল কি হবে, কে কি করবে, সবই অজানা। তবু সুখ দুঃখে এই গল্প থামে না, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। এই তুই এগুলা কি দেখিস? গান দেখি, গান, মিউজিক ভিডিও। এগুলা কোন ধরনের গান বাজনা? ছোট ছোট কি পড়েছে এগুলা? এগুলোই পরে আজকাল, দেখো ভালো লাগবে। তুই তো নির্লজ্জ, বড় ভাইয়ের সামনে বসে এইসব জিনিসপত্র দেখছিস। লজ্জার কি আছে? আর তুমি তো আমার থেকে বেশি বড় না, 4 বছরের বড়। আর আমি তো 18 বছর হয়ে গেছে আমার। আই চ্যানেল চেঞ্জ কর, এনিম্যাল প্ল্যানেট দে। এনিম্যাল প্ল্যানেট এখন দেওয়া লাগবে না, তুমি কি দেখবা? তুমি বলে এটা দাও, এটা দেখলে ভালো হবে। আমার একটা ফেভারিট প্রোগ্রাম এনিম্যাল প্ল্যানেটে শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এনিম্যাল প্ল্যানেট দে। শোনো, তুমি এক কাজ করো, নিচে যাও, আমাকে রাস্তাঘাটে অনেক কুত্তা বিলে আছে, ওগুলো দেখো। আর দেশে তো একটা নতুন নিয়ম করছে, সিটি কর্পোরেশন থেকে প্রত্যেকটা কুকুরে অ্যান্টিবার্থ ইনজেকশন দেওয়া, কিন্তু সিটি কর্পোরেশন এগুলো দেয় না। না দেওয়ার কারণে প্রত্যেকটা এলাকায় কুত্তা বিলে বংশ বিস্তার করে যাইতেছে, তো যাইতেছেই। তুমি এগুলারে দেখো, কাজে দিবে। এই কুকুর বিড়াল এর দেখতে চাইছি নাকি? আমি দেখব কচ্ছপ নিয়ে একটা স্পেশাল এপিসোড হবে, যেখানে দেখাবে কচ্ছপ কি করে পারে ডিম ডিম, তারপরে সেটা কি করে ফোটে, তাদের বাচ্চা হয়, গুটুর গুটুর বাচ্চাগুলো কি করে পুটুর পুটুর করে বড় হয়, ওদের বংশবৃদ্ধি কি করে হয়, ওদের পুরো জীবন চক্রের উপর একটা প্রোগ্রাম হবে। তাড়াতাড়ি দে এনিম্যাল প্ল্যানেট। আমি এনিম্যাল প্ল্যানেট দিতে পারবো না। তুমি এক কাজ করো, এখনই কাটাবন মরে যাও। কাটাবন মরে যায় একটা মা কচ্ছপ কিনবা, একটা বাবা কচ্ছপ কিনবা, কিনাই না বাসা অ্যাকুয়ারিয়ামের মধ্যে রাখবা। তারপর দেখবা কেমনে বংশ বিস্তার করে, কেমনে ছেলে পেলে বড় করে, সব শিখা যাবা। একদম প্র্যাকটিক্যাল দেখো না এগুলা। কিসের এনিম্যাল প্ল্যানেট দেখবা তুমি? বোকা পাঠা। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক। রওনা হয়ে যা। কি মুশকিল, আপনি আজকে আমাদের এখানে লাঞ্চ করবেন, আমরা একসাথে লাঞ্চ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ দেরি করবেন না। আমি আবার দুপুরবেলা কিন্তু বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি। হ্যাঁ, আপনারা আসলে একসাথে খাওয়া দাওয়া করে তারপর যা হওয়ার। জি 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 জি, আসসালামু আলাইকুম।
লিপি, লিপি। হ্যাঁ বাবা, বলো। ওকে, তুই এত সাজগোজ করছিস কেন? কি হয়েছে তোর? আরে তুমি না বললা বাসায় গেস্ট আসবে? গেস্ট আসবে, কিন্তু সে কারণে তোকে এরকম সাজগোজ করতে হবে কেন? কি মুশকিল? বাবা, বাসায় গেস্ট আসবে। বাসায় গেস্ট আসলে ফার্স্টে কি দেখে? বাড়ির পরিবেশটা দেখে, বাথরুমটা দেখে, বাড়ির লোকজন দেখে। এখন এসে যদি দেখে আমি এই যে সাজুগুজু না করে এরকম ফকিরের মতো ঘুরতেছি, কি বলবে বলো? আমি যদি সুন্দর মতো থাকি, এরকম সাজুগুজু করে সুন্দর টিপটপ থাকি, তাহলে ওরা আমাকে দেখেই আপনাকে অর্ধেক পছন্দ করে ফেলবে, বুঝছো? হয়েছে, হয়েছে। অনেক পাকা পাকা কথা বলেছেন। এখন দয়া করে আপনি আপনার সাজগোজ বন্ধ করে রান্না গেলে গেলে ভালো লাগে। রান্না? আমি? বাবা, আমি কি কিচেনে যাই নাকি? ও বাবা, আপনি কিচেনে যান না তো? রাস্তাটা তো অচেনা নয়। আপনি এই পথ দিয়ে সোজা গিয়ে বামে গেলে আপনি কিচেনের রাস্তাটা পেয়ে যাবেন। রান্নাঘরে গেলে আমার ভালো লাগে। শোনো, শিলি আপু তো কাউকে কিচেনে ঢুকতেই দেয় না, আর আমি তো রান্না পারি না, তুমি তো জানো। শোনো, এত কঠিন কঠিন যুক্তি দিতে হবে না। শিউলি আপুকে যদি আজকে রান্না করতে হয়, তাহলে প্রথমত হচ্ছে ওকে বাইরে থেকে বাসায় আসতে হবে। ও এখন বাসায় নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও রান্না করতে গেলে বুঝে যাবে আজকে গেস্ট আমি কি কারণে কল করেছি। সেক্ষেত্রে সবকিছু লেজে গোবরে অবস্থায় পড়ে যাবে। কিন্তু এটা তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তাই না? শিলি আপুর জানা উচিত, বুঝছো? বেশি পাকামি করো না, বেশি পাকামি করো না। ওর রাইট কি আছে কি নেই সেটা আমি বুঝবো। আপাতত এই বিষয়টা ওকে একদম জানানো যাবে না। তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি গিয়ে একটু কয়েকটা পদের রান্না একটু করে ফেলো প্লিজ। কিন্তু আমি তো রান্না পারি না বাবা। সেটা তো কোনো সমস্যাই না। বাড়িতে প্রায় শপাঁচেক রান্নার বই আছে। বস্তুতপক্ষে শপাঁচেক বলছি কেন, আমার তো ধারণা হাজার খানেকের বেশি আছে। ওখান থেকে তুই বাছাই করে কয়েকটা বই নিয়ে নে, রান্নাঘরে গিয়ে খোল, একটা করে দেখ, একটা করে রেসিপি তৈরি কর। এইভাবে দেখবি যে ৫-১০টা রেসিপি তুই নিজেই করতে পারবি। বাবা, আর কোনো বাবা না। বাবা। আবার রান্নাঘরে গেলে ভালো লাগে বলেছি না? ওঠো। আর স্যার, আজকে দুপুরে কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। আমরা সবাই একসাথে লাঞ্চ করবো আজকে। কিন্তু আজকে দুপুরে তো আমার মাল আসবে মাল? বঙ্গবাজার থেকে। বঙ্গবাজার থেকে তোর মাল যতক্ষণে আসবে ততক্ষণে আমাদের লাঞ্চের কারবারটা হয়ে যাবে। এই জন্য বলছি যে তুই আগে আসবি, লাঞ্চ করবে, তারপর যাবি, তারপর তুই বঙ্গবাজারের মাল ডেলিভারি করবি। যেটা বললাম সেটাই করবি। হঠাৎ করে আজকে দুপুরে বাসায় ভাত খেতে হবে কেন? ভাই হয়েছে, বোনের খবরটা ঠিক মতো রাখো না। বোনের জন্য কোনো চিন্তা ভাবনাও নেই। আরে বাবা, তোর বোনটাকে বিয়ে দিতে হবে না? ওকে দেখার জন্য দুজন গেস্ট আসবে। আপা জানে আপাকে আজকে মানুষ আসবে দেখতে? তোর কি মাথা খারাপ হয়েছে? আচ্ছা, তোর আপা জানলে ওদেরকে বাড়িতে ঢুকতে দেবে? সে তো ওই সদর দরজা থেকেই ওদেরকে বহিষ্কার করে দেবে। আপা যদি জানতে পারে আমরা ওর বিয়ে ঠিক করছি, তাহলে তোমাকে আমাকে এই বাড়ি থেকে সবাইকে বহিষ্কার করে দেবে। বাজে কথা বলিস না তো। সেটা আমি সামলাবো, সেটা আমি বুঝবো। তোকে যেটা বলছি তুই সেটা করবি। তুই যাবি, দুপুরের আগে তুই বাসায় চলে আসবি, এসে লাঞ্চ করে তারপর তুই আবার যাবি। বাবা, আমার মনে হয় কি আমি দুপুরবেলায় বাসায় থাকার থেকে না থাকাটাই শ্রেয়। কারণ হচ্ছে আমি যদি থাকি বিয়েটা ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। বোকার মতো কথা সবসময় ভালো লাগে। সবসময় তুই নিজেকে কেন মনে করিস যে তুই দুর্ভাগ্য নিয়ে ঘুরিস? তুই কুফা। এই জন্য তো তোর আজকে এই অবস্থা। এটা না করে বরং ভাববি যে তুই নিজে হচ্ছিস সৌভাগ্যের প্রতীক। তাহলে দেখবি সৌভাগ্য তোর পিছন পিছন দৌড়াবে। বুঝলি? জীবনে এটা হবে না ভাইয়ার। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কুফায় ভরা, দুর্ভাগ্য। আরে আমি তো ওর সাথে রুম শেয়ার করে আমি তো ভয় থাকি কোন সময় উপর থেকে ফ্যানটা খুলে পড়ে। এইগুলো কি ধরনের কথা? ও তো ভাই না? ভাই হলো কি করবে, কুফা কুফা। ও মুখ দেখে যেতে দেবে বাইরে, ওই দিনে তো আবার ঝামেলা হবে। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুই আসলেই কিন্তু অনেক বেশি বেশি বলে ফেলছিস। তোকে আমি একটা কথা বলবো। বলতে হবে না, বলতে হবে না, তোমার বলতে হবে না। তুমি কি বলবো আমি জানি। আমি যাই।
জি, তুই চলে গেলেই ভালো লাগে। লাঞ্চের আগে চলে আসবি। আমার আজকে একটা সালিশ আছে, মানে অ্যাটেন্ড করা খুব। আবার মুখে মুখে তর্ক করে। বললাম যে লাঞ্চের আগে চলে আসবি, লাঞ্চ করবি বাসায়। আচ্ছা, ট্রাই করবো। আসসালামু আলাইকুম। দেখুন এখানে সব ধরনের চালই আছে, প্রত্যেকের চাল তার গুণগত মান বজায় রেখেছে। আর আমি তো কোনোভাবেই কোনো কাস্টমারকে ভালো চাল খাই না। দেখুন কোন চালটা রাখি। ভাই আমি আসছিলাম হাজিপাড়া থেকে, মুখবাজার হাজিপাড়া এদিনখানা থেকে আসছিলাম, যদি কিছু সাহায্য দিতেন নিটিংদের জন্য কেনাকাটা খাওয়া। এই নাদিম, আপনি বসুন, আপনি বসুন, বসুন, ওনাকে বসতে দাও, বসতে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন বলেন। আমি আসছিলাম মগবাজার হাজিপাড়া আছে, তো এতিমখানা থেকে আসছিলাম কিছু সাহায্যের জন্য। এতিমদের জন্য যদি কিছু সাহায্য দিতেন বড় উপকৃত হতাম, খুব বিপদে আছে। আচ্ছা 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 আচ্ছা, এতিমখানা থেকে তো। ঠিক আছে, এক কাজ করি, আপনাদের কতজন এতিমখানায় আছে আমাকে বলেন, আমি একবেলার চাল আপনাদেরকে দিয়ে দিই। না না, সলেমান ভাই আছেন না হাজিপাড়ায়, উনি চাল দেয়। যদি আপনি কিছু টাকা দিতেন তাহলে সবজি কিনে আর কি এতিমদের খাওয়াতে পারতাম ভালো। হ্যাঁ, আমার তো আর সবজির দোকান নেই যে আপনাকে সবজি দেবো। ঠিক আছে, তাহলে আপনাকে আমি এই 500 টাকা দিয়ে দিচ্ছি, আপনি কিছু সবজি কিনুন। 50 জন ছাত্র, অনেকগুলো এতিম তো, এদের টাকা হবে না, যদি একটু বাড়ায় দিতেন। ঠিক আছে, তাহলে 1000 টাকা দিয়ে দিচ্ছি। এই নাদিম, তুমি এক কাজ করবে, ওনাকে 1000 টাকা দিয়ে দেবেন। হ্যাঁ, এতিমখানার জন্য 1000 টাকা, আপনি জানো ওনার সাথে 1000 টাকা আপনাকে দিয়ে দেবে। আর যে কোনো সময় দরকার হলে আসবেন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন। কি ব্যাপার, তুই এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? মাঝে মধ্যে ইচ্ছে করে না সাজতে? আর আজকে বাসায় স্পেশাল কিছু গেস্ট আসতেছে। স্পেশাল গেস্ট আসতেছে মানে? বল আসছে? আসছে। তো গেস্ট আসবে, তার সাথে তোর সাজগোজ করার কি সম্পর্ক? দেখে তো মনে হচ্ছে তোকে কেউ দেখতে আসবে। আর তোর ওনা কোথায়? আচ্ছা আপু শোনো না, আব্বু কি করছে? আব্বু বললো কি রহিম সাহেব আর তার ছেলের জন্য লাঞ্চ রেডি করতে। বলো, আমি কি জীবনে একা একা কিছু করছি? তুমি ছাড়া তোমার সাথে যে কাটাকুটি করছি ওই, আর রান্নাঘরে তুমি সব কিছু যেমন করে গুছায় রাখো না, এই পাতিল এটার জন্য, এই পাতিল এটার জন্য, এই পাতিল এটার জন্য, তুমি তো কোনো কিছুতে নামও লিখে রাখো না। আমি কেমনে বুঝবো বলো? আমি যতটুকু পারছি নিজের ইসেতে, তারপর হচ্ছে একটু ফ্রাইড রাইস রান্না করছি। তুই ফ্রাইড রাইস রান্না করেছিস মানে? আমি বাসায় না থাকা অবস্থায় তুই রান্নাঘরে ঢুকেছিস? তোর পায়ে কোন স্যান্ডেল দেখি? আলাদা একটা স্যান্ডেল পরে ঢোকার কথা না? আর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেছিলি? আশ্চর্য! আর এখনো তুই নখ খাচ্ছিস, নিশ্চয়ই ফ্রাইড রাইসের মধ্যে নখ পড়ে গেছে। ওই ফ্রাইড রাইস তো খাওয়াই যাবে না। না না না, দেখো আমার হাতে কোনো নখ না, একদম দেখো সব কেটে রাখি আমি সবসময়। আশ্চর্য! আর বাবার কাণ্ডজ্ঞানটা কি? বন্ধু আর বন্ধুর ছেলেকে কেন খাওয়াতে হবে? আর যদি খাওয়াতেই হয় আমাদের কষ্ট করে রাঁধতে হবে কিসের জন্য? আরে ওরা তো আমাদের আত্মীয় হয়। কিসের আত্মীয়? আমি তো এরকম কোনো আত্মীয়র কথা জানি না। এই আমাদের আত্মীয়, উনি হচ্ছে বাবার চাচাতো ভাইয়ের ফুফাতো বোনের ছেলে। চাচাতো ভাই মানে? বাবার আবার চাচাতো ভাই কোথা থেকে এলো? ভাইয়া একটু ভুল বলেছে, উনি হচ্ছে বাবার চাচাতো বোনের ফুফাতো ভাইয়ের ছেলে। তারপর আরে আশ্চর্য! লবণ একটু কবে গলগলিটা সিদ্ধ হয়। তুই আবার হাত পাতিলে দিয়েছিস? কতবার মানা করেছি, কেউ কথা শোনে না। নোংরা সবাই। এই ফ্রাইড রাইস খাওয়া যাবে না। এই সকালে চারের ট্রাক আইছিল, সব মাল ঠিক মতো লোডেছে? ওই ওই আমি গনিয়া রাখছি সব, ওটাই ঠিক মতো রাখছি। সব হিসাব আছে তো? ওই ওই। কিন্তু 1000 টাকার তো হিসাব মিলাইতে পারতাম না, 1000 টাকা কে নিছে? ওই চাচাই আমার এক ব্যাটারে দেওয়ার লাগে হয়েছে, ওই ব্যাটারে দিছি আমি। ভাই আপনি 1000 টাকা কার দিছেন? আপনি 1000 টাকা কার দিছেন? ওই এতিমখানা থেকে
একজন লোক আসছিলেন, ভীষণ বিপদে পড়ে আসছে। আমি ওকে বললাম যে 1000 টাকা দিয়ে দেবার জন্য, ও দিয়ে দিল। ভাই আপনি 1000 টাকা দিচ্ছেন কোনো সমস্যা নাই, কিন্তু রিসিপ্টটা রাখবেন না, আমার তো খাতা তুলতে হয়। তুমি কি বলছো? এতিমখানার একটা লোক যদি একটা রিসিপ্ট বুক বানায়, সেটি বানাতে যে টাকা খরচ যাবে সেই টাকা দিয়ে তো তার একদিন চলে যায়। আমি তো সবসময় বলেছি কাউকে যখন কিছু দান করবে সেটার জন্য রিসিপ্ট দরকার নেই। ভাই আমি হিসাবটা এখন মিলামু কেমনে? আপনি আমরা সেটা বললাম, হিসাবটা মিলামু কেমনে ভাই? ওই হিসেবের খাতায় আমার নামে টাকাটা এন্ট্রি করে রাখো, এটা আমার ব্যক্তিগত খরচের খাতা লিখে দাও। ভাই আপনার নামে এন্ট্রি করুন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার লাগে 2 নম্বরই করছে ভাই, ধান্দালি করছে একটা ভাই। টাকাটা আপনি ঠিক জায়গায় দিয়েছেন কিনা এটা হলো ইম্পর্টেন্ট কথা। এই মাঝে কোন জায়গায় তোমার কইছে কিছু? কইছে ওই যে চাচা মগবাজার হাজিবাড়ি। হ্যাঁ, ওই যে কি বড় মগবাজার হাজিবাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাজিবাড়ি তো কোনো মাদ্রাসা নাই, কোনো এতিমখানা নাই রে ভাই। সেটা আমি কি করে বলবো বলো? যদি থেকে থাকে তো ভালো, আর না থেকে থাকলেও একটি লোক এরকম একটা বিপদে পড়ে টাকাটা নিয়েছে, বাদ দাও। এইসব ব্যাপারে তো কোনো দানের ব্যাপারে আমি এগুলা নিয়ে কথা বলতে চাই। আচ্ছা ভাই একটা কথা কই, চলেন এখন গিয়ে চেক করি ওইটা এখন কি এতিমখানা আছে না মাদ্রাসা আছে না কি আছে। যদি ওই মাদ্রাসা বা এতিমখানা থাকে তাহলে এখন থেকে প্রতি মাসে আমগো ফ্যামিলির তরফ থেকে 1000 টাকা আমরা দান খরচ স্বরূপ মনে দিব, সেটা খাতা লেখা থাকবে। ফাইন, এটা তুমি একটা ভালো কথা বলেছো। রাইট, দেখো চলো যাই, গিয়ে ওখানকার কোনো অথরিটি থাকলে তাদের সাথে বসে আমরা একটা ডিড অফ এগ্রিমেন্ট করে ফেলি যে প্রতি মাসে আমাদের পক্ষ থেকে 1000 টাকা। চলো তাহলে আমরা একটু যাই। শোনো, আমরা আসার আগ পর্যন্ত ওখানে থাকবো। হ্যাঁ ঠিক আছে, এই তুমি খাবারটা রেখে দাও, আমরা আসছি। হ্যাঁ সাবধানে দেখো, আর লোকজন আসলে একটু ভালো ব্যবহার করবে। কাকা আমি এতিমখানাতেই নেই। চলো চলো, আচ্ছা তুই যা, চলো। এই শোনো, আমরা আসার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ফেলবেন, ঠিক আছে? আর কারো কোনো বাকি কথা নেই। আপনি রিসিপ্ট নিলেন না কেন? টাকা দিয়েছেন? এই লোকটাকে হেল্প করো চাচা, আপনি যেতে পারবেন তো? একটু হেল্প করো। আপনি আসেন। আচ্ছা দেখো, একটা এতিম ছেলেকে আমি টাকা দিয়েছি, সেটার জন্য রিসিপ্ট নেওয়াটা খুব একটা জরুরি নয়। মানে তার প্রয়োজন ছিল, তাকে টাকাটা দিয়েছি, শেষ। আপনার টাকা কারে দিয়েছেন, কি কারণে দিয়েছেন জানতেই হতো। দেখো যে কারণেই হোক, একটি মানুষ যখন এসে টাকা চেয়েছে তার মানে সে দারিদ্রতার মধ্যে আছে। তার কাছে টাকা থাকলে তো আর সে টাকা চাইবে না। রাস্তাঘাটে শুধু শুধু লোকজনকে ডাকাডাকি করছো কেন? আপনি যান এইভাবে রাস্তাঘাটে। চলো আসলে আমরা দেখি, আমার মনে হয় এইভাবে যাওয়াটাও উচিত হচ্ছে না। তুমি কেন যেন এত উত্তেজিত হচ্ছ, উত্তেজনাটাকে একটু কন্ট্রোল। একটা রিসিপ্ট দেয় না? আমাদের কোনো মানুষ আছে দেখছেন, কোনো এতিমখানা আছে? তোমরা কেন এরকম করছো? এতিমখানা যদি না থাকে তাহলে তো সত্যিয়া বাংলাদেশে যত এতিমখানা কমে যাবে ততই আমাদেরকে বুঝতে হবে যে এতিমদের সংখ্যা কমে যাচ্ছে। একটা বিষয় হচ্ছে যে দেখো, আমি একজনকে কিছু টাকা দান করেছি, সেটার জন্য তোমরা যা করছো কাজটা ঠিক হচ্ছে না। আসলে টাকাটা নেওয়ার পেছনে মূল কারণটি দারিদ্রতা। সে যদি সত্য বলে নিয়ে থাকে তো ভালো, আর মিথ্যে বলে যদি নিয়ে থাকে টাকাটা তার প্রয়োজন ছিল, সেটা নিয়ে তবে এরকম করো না। এটি গরিব বড় লোকের সাথে সম্পৃক্ত না। রাখেন আপনার বড় লোক গরিব, বাটপার তো বাটপারে করবো কেন? আর শোনেন, আমি যদি যাচা বাছাই করে দেখি যে এটা বাটপার, তাহলে কি হইব? আপনি আমার 100 টাকা দেবেন। বারবার একই প্রশ্ন করছো। দেখো, বাংলা ব্যাকরণের সম্প্রদান কারক বলে একটি ব্যাপার আছে। সেটি মানে হচ্ছে যে একবার যদি কিছু দান করা হয় সেটা থেকে প্রতিদান চায় না। আমি তাকে টাকাটা দিয়েছি প্রতিদান পাওয়ার জন্য না। এখন যদি এসে যাচাই করো যে এখানে এতিমখানা আছে কি নেই, এইভাবে যাচাই বাছাই করাটা বোধহয় সুস্থ বিবেচনার মধ্যে পড়ছে।